আসসালামু আলাইকুম। মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। নরসিংদীর ঘোড়াশালের 5.7 মাত্রার ভূমিকম্পের পর আবারও মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ। সকালে সাভার, আশুলিয়া এবং গাজীপুরের বেশ কয়েকটি স্থানে 3.3 মাত্রার কম্পন অনুভূত হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। এদিকে বারবার ভূমিকম্প বড় দুর্যোগের আভাস দিচ্ছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প এবং ভূমিধসের বড় ক্ষতি এড়াতে এখনই পদক্ষেপ নিতে হবে। বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে। শক্তিশালী ভূমিকম্পে চারপাশে শুধুই আতঙ্ক, মানুষের হুড়োহুড়ি, দৌড়ে ভবন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা। শুক্রবার সকালের 5.7 মাত্রার ভূমিকম্পের পর শনিবার সকালেও মৃদু ভূমিকম্প অনুভব করেছে সাভার আশুলিয়ার বাসিন্দারা। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.3। পরপর 2 দিনের এমন ভূমিকম্প জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন সুউচ্চ ভবন, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কাঁচাপাক্কা সড়ক, হেলে পড়েছে একাধিক ভবন। এদিকে দেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, দুর্যোগ এড়াতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সামান্য 5.7 যদি ঢাকা শহরে এরকম কেঁপে ওঠে, বিল্ডিংগুলি দুলতে থাকে, তাহলে যদি 7 মাত্রায় ভূমিকম্প আসে, তাহলে আমরা কোথায় যাব? দ্যাট মিনস দ্যাট ওর শক্তি ক্ষমতা নাই ভূমিকম্প 5.7কে প্রোটেক্ট করার জন্য। আমাদের যতগুলো ইনফ্রাস্ট্রাকচার আছে দেশের ইকোনমি কন্ট্রোল করে, সেই জিনিসগুলোকে ইমিডিয়েটলি অ্যাসেস করে শক্তি বৃদ্ধি করে প্রকল্প হাতে নিতে হবে। ভূমিকম্পের পাশাপাশি চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চলে ভূমিধসের আশঙ্কার কথাও জানান এই বিশেষজ্ঞ। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। আতঙ্কের রেশ কাটতে না কাটতেই শহরে বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর। ভূমিকম্পে ঢাকার বেশ কয়েকটি ভবনে ধস এবং ফাটল দেখা দিয়েছে, যার মধ্যে পুরান ঢাকা থেকে শুরু করে অভিজাত এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে ক্ষয়ক্ষতির চিহ্ন। রাজধানীর বাড়িধারা, কলাবাগান এবং উত্তর বাড্ডা এলাকা থেকেও ভবন ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে। এদিকে ভূমিকম্পের পর থেকে পলাতক পুরান ঢাকার কষাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন মালিকরা। শনিবার সকালে ভবন পরিদর্শনে গিয়ে 3 মালিকের কারো দেখা পাননি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত ঢাকার সব ভবনের তথ্য নেওয়া হচ্ছে বলেও জানান রাজুক চেয়ারম্যান। ঝুঁকিপূর্ণ এসব ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা 7 দিন সময় দিলাম আপনাকে। 7 দিনের মধ্যে যদি আপনি নকশা না দাখিল করেন, তাহলে কিন্তু আমরা পুরো বিল্ডিংটা সিলগালা করে বন্ধ করে দেবো এবং আপনারা চলে বের হয়ে যাবেন। যা ভাড়াটিয়া সহ আপনারা যারা বাস করেন, প্লিজ আমি যা বলতেছি শোনেন, আপনি আমার কথা শোনেন। আপনি বলছেন 7 দিন, আমি মিডিয়ার সামনে, আপনি নিজেই 7 দিন সময় চাইছেন না, আপনি 7 দিন চাইছেন, 7 দিন লাগে না। এটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে আহতদের চিকিৎসা। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের অবস্থা কেমন দেখছেন? তৌফিক, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 6 জন এখনও ভর্তি রয়েছেন। আহতদের অবস্থা আগের মতোই রয়েছে, তবে 1 জন আইসিইউতে ভর্তি রয়েছেন এবং সারা দেশে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সারা দেশে আহত হয়েছেন 507 জন এবং সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন 145 জন। তাদের চিকিৎসা রয়েছে, দেয়া হচ্ছে এবং স্বাস্থ্য উপদেষ্টা গতকাল পরিদর্শন করেছিলেন বিভিন্ন হাসপাতাল। তিনি যেমনটি বলছিলেন যে যাতে চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি না হয় এবং তাদেরকে যাতে সঠিক চিকিৎসা দেয়া হয়, এমনটি তিনি বলছিলেন। এবং কিছুক্ষণ আগে রাজুকের চেয়ারম্যান তিনি পরিদর্শন করেছিলেন গতকাল যে 3 জন নিহত হয়েছে সেই ঘটনাস্থল, এবং সেখানে কিন্তু মালিক বা সেই মালিক কর্তৃপক্ষের কাউকেই পাওয়া যায়নি এবং তাদের যে কাগজপত্র দেখাতে বলা হয়েছে সেই বাড়ির, সেটিও কিন্তু তারা দেখাতে পারেনি, যার কারণে রাজুক থেকে কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে 7 দিনের। 7 দিনের মধ্যে যদি সেই কাগজপত্র তারা জমা না দিতে পারে, তাহলে কিন্তু সেটি সিলগালা করে দেওয়া হবে। এটি হচ্ছে সেখানে চিত্র। এবং রাজধানীর বিভিন্ন জায়গার চিত্র যদি বলি, এখনও যেহেতু 24 ঘন্টা পেরোতে না পেরোতেই
3.3 মাত্রার আরও একটি ভূমিকম্প হয়েছে রাজধানীর গাজীপুরের একটি এলাকায়, এবং এ কারণে কিন্তু যেহেতু 24 ঘন্টা কাটিয়ে না ওঠার পরে আরও একটি ভূমিকম্প হয়েছে, সাধারণ মানুষ কিন্তু শঙ্কিত রয়েছেন। এবং যে বিল্ডিংগুলো ভাঙা ছিল, যেগুলো গিয়েছিলাম পরিদর্শন করতে, সেই বিল্ডিংগুলোর মানুষও কিন্তু আতঙ্কে রয়েছেন এবং তারা বলছেন যে প্রতি মুহূর্ত তাদের মধ্যে একটি ঝুঁকি বা আতঙ্ক বিরাজ করছে। তৌফিক, জানছিলাম ভূমিকম্পে আহত চিকিৎসাধীনদের সবশেষ অবস্থা। আগামী নির্বাচনে এআই এর অপব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য এবং অপপ্রচার মোকাবেলা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন আয়োজিত কর্মশালায় তিনি কথা বলেন। ঢাকার গুলশানে একটি হোটেলে এই কর্মশালা আয়োজন করা হয়। আসছে জাতীয় নির্বাচনকে ঐতিহাসিক নির্বাচন উল্লেখ করে এই নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রের পুনঃসূচনা হবে বলে মন্তব্য করেন সানাউল্লাহ। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবার সহযোগিতাও কামনা করেছেন তিনি। বিকেলে এই কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন যোগ দেওয়ার কথা রয়েছে। And from digital manipulation, how platforms can be held to clear. Let us begin. I would now like to invite. I think a good number of these young people even perhaps did not perform as apprentices before. So this is another area where when you are training the citizen observers, I mean all the entities, not only ANFREL, and including Election Commission, we have to take into account and we have to do the needful. বড় বড় পণ্ডিতরা দেশ বিদেশ থেকে এসে নানান সংস্কারের কথা বললেও শেষ পর্যন্ত এমন কিছু প্রস্তাব দিয়েছে যা জনগণের কাছে অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষার কেয়ারটেকারগণের দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি কথা জানান। দেশে পরিবর্তনের যে সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে বিএনপি একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে চায় বলেও জানান তিনি। জনগণের রায় পেয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেলে ইসলামিক ফাউন্ডেশনের সব সংকট এবং কাঠামোগত সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন মির্জা ফখরুল। একসময় বিএনপি এবং জামায়াত সরকারের ছিল উল্লেখ করে তিনি অভিযোগ করেন, শেষ 10 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই দলটির কোনো দৃশ্যমান ভূমিকা দেখা যায়নি। বিদেশ থেকে এসছে, তারা বহু 9 মাস ধরে তারা আলাপ আলোচনা করেছে, অনেক সংস্কারের কথা বলেছে। সব শেষে যেটা বলেছে ওটা আমরা বুঝি না ঠিক মতো। দেশের মানুষ অনেকেই বুঝতে পারে না। এই যে আপনার পিয়ার কয়জন বোঝে বলেন? আপনারা তো সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করেন, তাই না? পিয়ারটা কি আসলে? পরিবর্তন করবেন, গণভোট করবেন, গণভোটে থাকবে আর হ্যাঁ না। এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না। ক্ষমতায় গেলে সরকারি বরাদ্দের 1 টাকারও দুর্নীতি হবে না বলে জানিয়েছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। সকালে রংপুর সাইকেল গ্যালারিতে অংশ নিয়ে তিনি কথা বলেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা এমন প্রশ্নের জবাবে এটিএম আজহারুল ইসলাম বলেছেন, প্রশাসনের মধ্যে এখনও কিছু লোক একটি বিশেষ দলের হয়ে কাজ করছে, তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। সরকারি কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলেও মনে করেন তিনি। নির্বাচনে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে আজহার বলেন, এবারে নির্বাচনে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বেশি গুরুত্বপূর্ণ। এখন যে ছাড়া পাচ্ছি, এখন তো নির্বাচন তারিখ ঘোষণা করা হয়নি, এর মধ্যে আমি যদি আরো ব্যাপক তৎপরতা চালাই তা আমার বিজয় এমনভাবে হবে যে আমার ধারে কাছে আসা কেউ সুযোগ পাবে না। লেভেল প্লেইং ফিল্ড তো আমরা সবসময় সরকার দাবি করে আসতেছি। এখনো প্রশাসনে অনেকে আছেন যারা একটা বিশেষ একটা দলের পক্ষে কাজ করে। আমি এই পর্যন্ত চেষ্টা করেছি প্রশাসনকে বলার জন্য যে আপনারা সরকারি চাকরি করেন, আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতেন, এটা যদি অব্যাহত থাকে তাই আমি মনে করি যে ইনশাল্লাহ আমার কমপক্ষে আমার এলাকায় লেভেল প্লেইং ফিল্ড থাকবে ইনশাল্লাহ। 2 দিনের সরকারি সফরে ঢাকা এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সকাল 8:15টার দিকে ভুটানিজ এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিমানবন্দরে তাকে স্বাগত জানান। 19টি তোপধ্বনির মধ্য দিয়ে সেনা, নৌ এবং বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি দল সফররত প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানায়। শেরিং তোবগে গতকাল সংঘটিত ভূমিকম্পের ক্ষতিরও খোঁজ খবর নেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যান সাভারে।
সেখানে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ভুটানের প্রধানমন্ত্রী। পরে তিনি সেখানে ভিজিটর বইয়ে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা এবং সাভার সেনানিবাসের জিওসি উপস্থিত ছিলেন। বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র এবং গণতন্ত্র ব্যর্থ হয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে বে অফ বেঙ্গল কনভারসেশনে এমন মন্তব্য করেন তিনি। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত এই সম্মেলনে 85টি দেশের হাজারের বেশি বক্তা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে স্থিতিশীলতার সংকট শুধু বাংলাদেশে নয়, বৈশ্বিক হয়ে দাঁড়িয়েছে। আর প্রধান বিচারপতি বলেছেন, বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র এবং গণতন্ত্র ব্যর্থ হয়, সংবিধান নির্বাক হয় আর মানুষের আশা ধ্বংস হয়। Cannot survive on professional Leviathan capable of serving as one of the three pillars of the state. Its restraint, its integrity, its courage shall become the nation's most enduring source of stability. সিরাজগঞ্জে সদরে 6 কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতুর সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না। এতে জনদুর্ভোগের পাশাপাশি পণ্য সরবরাহে বিড়ম্বনায় পড়ছেন কৃষকরা। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। জনদুর্ভোগ লাঘবে এই দুটি সেতু নির্মাণ করা হয়েছিল প্রায় 2 বছর আগে। সংযোগ সড়ক তৈরি না হয় যাতায়াতের বদলে গোবর ও গরুর খড় শুকানোর কাজে ব্যবহার হচ্ছে এটি। দিন দিন কমে যাচ্ছে এর কার্যক্ষমতা। সংযোগ সড়ক নির্মাণ ছাড়া কেন এটি তৈরি করা হয়েছিল এমন প্রশ্ন স্থানীয়দের। কোটি কোটি টাকা দিয়ে ব্রিজ করছে, কিন্তু আমরা কোনোদিন যাইতে পারি না। আমাকে যাতায়াত করা লাগে, মাঠে আসা লাগে, আত্মীয় বাড়ি যাওয়া লাগে, কোনো দিকে জয় হয় না। ব্রিজ তো হয়েছে ঠিকই, কিন্তু এগুলা ধরেন কোনো অট্টালিকার মধ্যে পড়ে হয়েছে, কোনো কাজে লাগতেছে না। ওই সীমান্ত গাঞ্জাল যা ঘুরে যায়, বিরাট অসুবিধা। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ও কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের 50,000 মানুষের যাতায়াতের জন্য 2023 সালের 15 ফেব্রুয়ারিতে রতনকান্দি খালের উপর এই দুটি সেতু নির্মাণ কাজ শুরু করে এলজিইডি। 6 কোটি টাকা ব্যয়ে সেতু দুটি নির্মাণ কাজ শেষ হয় 2023 সালের 14 আগস্ট। সংযোগ সড়ক তৈরি না করে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। সরকারের কাছে দাবি, আমাদের ব্রিজের পাশে ও পাশে দুইটা রাস্তা আমাকে দরকার, রাস্তা আমাকে দিক। দুই পাশে মাটি ফেলে রাস্তা করে দেন, দিলি হারে তাহলে আমরা এলা চলাফেরা করে জুত পাবো। এলজিডির এই কর্মকর্তা জানান, রাস্তা করার জন্য কোনো জায়গা নেই, এরপর তারা সমস্যা সমাধানের চেষ্টা করছেন। যেহেতু রাস্তাটা গুরুত্বপূর্ণ এবং শেষেও পাকা আছে, প্রথম দিকেও পাকা আছে, এলাকার কিছু লোকজনের সাথে বসে আমি আজকে মিটিং করেছি যে ওনারা যদি সবাই সম্মিলিতভাবে অ্যালাইনমেন্ট বের করে দেন আমাদেরকে, তাহলে আমরা সেই রাস্তা পাকাকরণের প্রস্তাব আমাদের হেড অফিসে প্রেরণ করব এবং অনুমোদন পেলে কাজ করতে পারবো। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।